আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সার্চ ল্যাবের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা ইনশাআল্লাহ শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের পুরো বইটা একবার গো থ্রু করে যাব এমসিকিউ আর শর্ট কোশ্চেন পারপসে, মোটামুটি মেনলি হচ্ছে এমসিকিউ পারপসে। আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এখানে শ্বসনের সংখ্যাটা ইনশাআল্লাহ আমরা পড়ে নেব। আচ্ছা, শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস বা লাংস, ইংলিশগুলো পড়ে রাখবো। আর পরবর্তীতে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, এগুলো আর কিছু না। এই যে এই জিনিসটা পড়বো, এই কোথায় নেজাল সেপ্টাম নাসা গহ্বর। একটা ভালো একটা বড় একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, এই যে অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে, অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে, এটা হচ্ছে নাসা গহ্বরে। এরপর হচ্ছে কোয়ানা, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, এই কয়েক টুকরা এগুলো পড়বো। থাইরয়েড প্রোটোনাস্থি সবচেয়ে বড়। আচ্ছা, অ্যাডামস অ্যাপেল বলে এপিগ্লোটিস থাকে নিচে, আর এটা হচ্ছে উপজিহ্বা বলে, আর আলজিহ্বা থাকে উপরে। তো আমরা মুখ হাঁ করলে যেটা দেখা যায় ঝুলন্ত অবস্থায়, ওটা হচ্ছে আলজিহ্বা। আর নিচে যেটা থাকে, যে যার কারণে আমাদের শ্বসনতন্ত্রে খাবার যায় না, ওটার নাম হচ্ছে এপিগ্লোটিস বা উপজিহ্বা। আচ্ছা, 6টি ভোকাল স্বরজ বা ভোকাল কর্ড থাকে। এরপর হচ্ছে ট্রাকিয়া সি আকৃতির অর্ধ বলে। এরপর হচ্ছে পরের পেজে যাই আমরা। এটা হাইলাম, ফুসফুসের হাইলাম। এটা এতটা গুরুত্বপূর্ণ নয়। লোবিউল, সেগমেন্টাল ব্রঙ্কাস। এরপরে হচ্ছে ফুসফুস। এটা আমরা মনে রাখবো। এই যে 6 নাম্বারটা আর 7 নাম্বারটা সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে, আর ওদিকে ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ ও দেহ থেকে অপসারণ করে। গুরুত্বপূর্ণ লাইন এমসিকিউর জন্য। এরপর হচ্ছে এগুলো পড়ব। কত বছর বয়সে কত মিলিয়ন অ্যালভিওলাই থাকে। ফ্যাগোসাইটিস এতটা দরকার নেই। টাইপ 2, আচ্ছা, টাইপ 2 কোষটা সারফেক্টেন্ট ক্ষরণ করে, কিন্তু টাইপ 1 নয়, টাইপ 1 না, এটা ভালো করে বুঝবো। পরের পৃষ্ঠায় যাই। এই জিনিসটা নতুন হয়েছে, এটা সম্ভবত 22 থেকে 23 বছরে আসছে এখন বর্তমানে। এই যে এখানে আমরা করে রাখি 24 সপ্তাহ না, সম্ভবত 22 থেকে 23। তারপরও একবার আমরা একটু দেখে নেব আর কি, মানে যেটা নাকি একদম নিউ এডিশন, ওইটার থেকে দেখে নেব ইনশাল্লাহ। এরপর শ্বাস, এগুলো দরকার নেই। ফুসফুসের কার্যকর একক কোনটা? অ্যালভিওলাই বা অ্যালভিওলাস, যেটাই বলি না কেন। অ্যালভিওলাই হচ্ছে বহু বচনে আর প্লুরাল, আর অ্যালভিওলাস হচ্ছে এক বচন বা সিঙ্গুলার ফর্ম। যাই হোক, এটা পড়ব। 400 থেকে 600 মিলিমিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। হোমিওস্টেসিস, এটাও মনে রাখবো। হোমিওস্টেসিস হচ্ছে দেহ অভ্যন্তরের স্থিতাবস্থা, আর হোমোস্টেসিস ওটা হচ্ছে রক্ততঞ্চন। হোমোস্টেসিস যদি আমরা করি, হোমোস্টেসিস রক্ততঞ্চন। ব্লাড ক্লটিং, এটা হচ্ছে ব্লাড ক্লটিং, হোমোস্টেসিস। আচ্ছা, পরবর্তীতে এসে যাই। এই জিনিসটা পড়বো। অ্যালভিওলাইগুলো ট্রাবিকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। পরে হচ্ছে শক্তি উৎপাদন এনজাইমের কোনো ভূমিকা নাই। এই যে এটা বহিঃশ্বসনের ক্ষেত্রে এনজাইমের কোনো ভূমিকা নেই, শক্তি উৎপাদন করে না, ঠিক আছে। আর আমরা যদি এসে যাই, অন্তঃশ্বসনের ক্ষেত্রে দেখা যাবে এনজাইমের একটা
কার্যক্রম আছে, এনজাইমের কার্যক্রম আছে, শক্তি উৎপাদন করে পাশাপাশি গ্লুকোজ জারিত হয়ে এনজাইমের নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এনজাইমের ভূমিকাও ব্যাপক। এগুলো গুরুত্বপূর্ণ লাইন। এগুলো হচ্ছে এগুলো সিকিউ এমসিকিউর ক্ষেত্রে যায়। এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। প্রতি মিনিটে 14 থেকে 18 বার চা নাকি পূর্ণবয়স্ক সুস্থ মানুষ, হ্যাঁ। আর নবজাতকের ক্ষেত্রে দেখা যাবে 40 বার, মিনিটে 40 বার এই শ্বাস প্রশ্বাস আর কি। এই জিনিসটা পড়বো, প্রশ্বাস বায়ুর কয় পার্সেন্ট আর নিঃশ্বাস বায়ুর কয় পার্সেন্ট। এটা প্যাচ লাগে, শুধু অনেক বেশি প্যাচ লাগে। এটা 0.4% না, 4% নয়, 0.04%। কেমন? আচ্ছা, পরবর্তীতে এসে যাই। স্নায়বিক এই যে মেডুলা অবলঙ্গাটা আর হচ্ছে ওদিকে হচ্ছে পন্স নিউমোটক্সিক অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র এই যে নিউমোটক্সিক, নতে নিউমোটক্সিক আর নতে কি নিঃশ্বাস কেন্দ্র, হ্যাঁ। এটা এভাবে মনে রাখবো, নিঃশ্বাস কেন্দ্র, নিউমোটক্সিক আর নিঃশ্বাস কেন্দ্র এক। আর ওদিকে হচ্ছে অ্যানিউস্টিক আর প্রশ্বাস কেন্দ্র আর অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। যাই হোক, এরপরে যাই। আর হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু কোথায় থাকে এটা ভালো করে করবো। মানে অলফ্যাক্টরি স্নায়ু তো আমরা পড়ছি নাসা গহ্বরে থাকে। কেমন? এটা একটু বারবার প্র্যাকটিস করবো আমরা। নাসা গহ্বরে থাকে, নাসা গলবিলে না কিন্তু। যাই হোক, অলফ্যাক্টরি স্নায়ু কি হাঁচির উদ্ভব ঘটায়। আর ওদিকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে কি কাশি হয়। কেমন? পরবর্তীতে যাই, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় বা গ্যাগো প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি করে। আচ্ছা, এগুলো সবগুলা প্রথমে গ দিয়া, তো এটা মনে রাখবো আমরা, সবগুলা গ, এটা দিয়ে মনে রাখা যায়। গ গ কেমন? পরবর্তীতে যাই, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি, অক্সিজেনের অভাব, আর হচ্ছে প্রোটন আয়নের আধিক্য। কেমন? সবগুলার বেশি, অক্সিজেন হলে কম। কেমন? অক্সিজেন হলে কম আর বাকি সবগুলো বেশি। এরপরে হচ্ছে যাই এটা পড়বো 104 মিলিমিটার মার্কারি। 4 মিলিমিটার মার্কারি এটা কোথায় থাকে? ফুসফুসের অ্যালভিওলাই অক্সিজেনের চাপ থাকে। আর কৈশিক চালিকায় আগত রক্তে থাকে হচ্ছে দেখেন 40 মিলিমিটার মার্কারি। কেমন? আর কতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না রক্তে অক্সিজেনের চাপ হয় 100 মিলিমিটার মার্কারিতে উপনীত হয়। আচ্ছা, ভৌত দ্রবণ রূপে কয় পার্সেন্ট? 2%, তাই না? জিনিসটা আমরা একটু মনে রাখবো, 2%, 0.2% না কিন্তু, 0.2% না, 2% হবে, 2%। আর এদিকে হচ্ছে এই জিনিসটা দেখেন, অক্সিহিমোগ্লোবিন কিন্তু কি একটা অস্থায়ী যৌগ। বারবার বলতেছে অস্থায়ী যৌগ। এটা এমসিকিউতে আসে, দেখবেন যেগুলো নাকি মাল্টিপল অ্যান্সার করতে হয়। কেমন? ক খ হয়, মানে কোনগুলা উত্তর, দেখা যাবে যে লাস্টের দিকে আছে ক খ গ ঘ সবগুলোই উত্তর। ওই ক্ষেত্রে দেখবেন যে অক্সিহিমোগ্লোবিনের ছোট করে লেখা আছে স্থায়ী যৌগ, তো ওইটা কিন্তু হবে না। অক্সিহিমোগ্লোবিন এটা কি অস্থায়ী। লাইনটা আমরা দেখে ভালো করে পড়বো, অস্থায়ী। পরবর্তীতে হচ্ছে এটা পার্সেন্টেজগুলো মনে রাখবো, কত পার্সেন্টেজ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। এগুলো আমরা ইনশাল্লাহ অন্য সিরিজগুলোতে ইনশাল্লাহ যখন ভালো করে আরও ভালো করে বুঝাবো, তখন এটার সর্বশেষে আমরা যদি এমসিকিউটা এই ভিডিওটা দেখি তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, প্রোটিন গ্লোবিন অংশে অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড। এরপর হচ্ছে কার্বামিনোপ্রোটিন, কার্বনিক অ্যানহাইড্রেস, সোডিয়াম। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখি। হ্যাঁ, লোহিত কণিকায় আর প্লাজমায় কোনটাতে হয়, মানে কি বলে এটাকে, পরিবাহিত হয়। যেমন হচ্ছে লোহিত কণিকার ক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেট।
পানি খানি। প্লাজমার ক্ষেত্রে দেখবো আমরা সহজে জিনিসটা একটু লেখা রাখি এখানে। প্লাজমাতে হলে সোডিয়াম, সোডিয়াম বাইকার্বনেট হিসেবে, সোডিয়াম বাইকার্বনেট। আর আর রক্তে, ব্লাডে কি হিসাবে, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয়। এটা আমরা নাপা দিয়ে মনে রাখতে পারি, সোডিয়াম বাইকার্বনেটের না, আর এদিকে পা, হ্যাঁ, নাপা দিয়ে মনে রাখতে পারি, নাপা। আচ্ছা, ক্লোরাইড শিফটিং এগুলো আমরা ইনশাল্লাহ সিকিউতে পড়বো, হ্যামবার্গার শিফট এগুলো পড়বো। পরের পেজে যাই আমরা। বহিঃশোষণ এগুলো ক্ষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ভৌত রাসায়নিক, জৈব রাসায়নিক। পরে হচ্ছে কোনটাতে শক্তি উৎপাদন হয়, এই যে শক্তি উৎপাদন হয় না, এনজাইমের ভূমিকা নেই, এনজাইমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। পরে এই চারটা লাইন আমরা ভালো করে পড়বো। এই যে এই চারটা লাইন, কয়েকটা লাইন, যেমন ধরেন মেরুদণ্ডীদের হিমোগ্লোবিন, হ্যাঁ, আর মলাস্কা আর আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কি হিমোসায়ানিন, ব্রাকিও পরে হচ্ছে সাইপানক্লুইডসের হেমেরিথ্রিন। এই লাইনটা আমি ভালো করে আগে থেকেও মানে মুখে আসি না মনে হইতেছে, হেমেরিথ্রিন। আচ্ছা, পলিকিটের সবুজ রঙের ক্লোরোক্লুরিন। আচ্ছা, এই যে এটা আমরা একটু মনে রাখতে পারি, সবুজের কি গ্রিন, এটা বাংলাতে রাখলে কি হয়, গ্রিন। যেমন এখানে যেমন রফল আছে, ক্লুরিনেও কি রফল আছে, হ্যাঁ, বারবার এসে যাইতেছে। এরপরে হচ্ছে হিমোগ্লোবিন, এটা আমরা ইনশাল্লাহ মনে থাকবো। আর্থ্রোপোডাটাও মনে থাকবে ইনশাল্লাহ, যদি আমরা ইদিয়া পড়ি 1 নম্বর চ্যাপ্টার যখন ইনশাল্লাহ পড়বো তখন জিনিসটা আরও ভালো করে মনে থাকবে। আর এটা ব্রাকিওপোড ও সাইপানক্লুইডসটার ক্ষেত্রে আমি করতাম কি, এটা আমি মুখস্থই করতাম না, বাকি 3টা পড়তাম, এটাইভাবে মনে থাকতো। আচ্ছা, হিম আর গ্লোবিন এই উপাদান মানে অনুপাতটা মনে রাখবো ইনশাল্লাহ। 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে, 33.33% লৌহ থাকে, আর সারা শরীরে থাকে 4 থেকে 5 গ্রাম লৌহ। এরপরে হচ্ছে কার্বন, বিনয়, হিমোগ্লোবিন, এগুলো এতটা দরকার নেই, এগুলো ইনশাল্লাহ একটু হালকা করে পড়বো। কোনটাতে কোন সাইনাস, এগুলো আমরা ইনশাল্লাহ সিকিউ ক্লাসে দেখবো। এরপরে যাই, এই যে অ্যাকিউট সাইনাসের স্থায়িত্ব কত সপ্তাহ, আর ক্রনিকের ক্ষেত্রে কত সপ্তাহ, এটা আমরা করব। আর হচ্ছে দেখেন, যদি আমি একটা জিনিস বলি, সাইনোসাইটিস আর হচ্ছে ওইদিকে অটাইটিস মিডিয়ার, এই যে মানে রোগের যে কি বলবো এটাকে, ব্যাকটেরিয়া বা ছত্রাক যাই বলি না কেন, ভাইরাস যাই বলি না কেন, এগুলো একসাথে মিলায় পড়বো। তো যেটা নাকি ইউনিক, মানে 2 লাইনের ক্ষেত্রে, যেমন ধরেন মেটানিউমো ভাইরাস, এটা এই জায়গায় নেই, এই যে এই জায়গায় নাই। আবার এদিকে যদি দেখেন মরাক্সেলা ক্যাটারহালিস, এটা আবার এই জায়গায় আছে, এই জায়গায় আবার নাই, এই জায়গায় নাই, কিন্তু এই জায়গায় দেখেন এটা আছে, কেমন। তো এটা একটু ইউনিক, এগুলো মনে রাখবো। অ্যাডিনয়েডের ফুলে গেলে, হ্যাঁ, অ্যাডিনয়েড ফুলে গেলে এগুলো আমরা আচ্ছা পরবর্তীতে যাই, এগুলো পড়বো, জ্বরের এগুলো পড়বো, জ্বরগুলো কত ডিগ্রি ফারেনহাইটে, হ্যাঁ, সেলসিয়াস না কিন্তু ফারেনহাইট। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করতে হয়। টিম্পেনোস্টমি টিউব, মাইরিঙ্গোপ্লাস্টি, এগুলো রিডিং দিলাম না, ইনশাল্লাহ বুঝে যাব। আচ্ছা, এটা ক্ষয়ের জন্য লাগতে পারে, সো পড়ে রাখবো। আর হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান, এমফাইসেমার মাধ্যমে দেখেন প্রাচীরে যে ক্ষত হয়, অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষত হয়, এটা হচ্ছে এমফাইসেমা, হ্যাঁ, এমফাইসেমা। অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায়, ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি করে, আচ্ছা, এটা হচ্ছে এমফাইসেমা। আর ইটাকে দেখি ফাইব্রোসিস, এই যে স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে, হ্যাঁ, ধূমপানের ফলে প্রাচীরগুলো পুরো হয়ে যায়, এটা কি ফুসফুসের বায়ুথলি, কিন্তু এই জায়গায় কি অ্যালভিওলাস, কেমন, এটা হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীর। আর এই জায়গায় প্রাচীর কোনটা, প্রাচীরটা হচ্ছে ফুসফুসের,
বায়ুথলি। সো এটা জিনিসটা আমরা ভালো করে মনে রাখবো ইনশাল্লাহ। এরপরে সিপিআর, এটা আমাদের দরকার নেই, এমনি একটু রিডিং দিলে হয়তো জেনে রাখা আর কি ভালো। তো আর এগুলো আমরা ইনশাল্লাহ একটু ভালো করে পড়বো, অবশ্যই ইনশাল্লাহ পড়বো। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ল্যারিংস এগুলো, সেরাস রস, কণ্ঠমণি, এই যে দেখেন শ্বসন বৃক্ষ, এই জিনিসটা আমরা সিকিউ ইনশাল্লাহ পড়বো সিকিউ চ্যাপ্টারে, মানে ভিডিওতে। এই যে মানুষের মানে একবার যে ভলিউমটা নেয়, শ্বাস গ্রহণ করে, ওইটার পরিমাণটাকে, বায়ুর পরিমাণটাকে বলা হয় টাইডাল ভলিউম বা বায়ু মাত্রা। হ্যাঁ, আর সর্বমোটটাকে বলে বায়ু ধারণ ক্ষমতা। ওইটা এক একজনের এক একটা হয়। যেমন ধরেন অ্যাথলেটের ক্ষেত্রে কি প্রায় 6,000 হয়। হ্যাঁ, আর আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে যারা কি সুস্থ পূর্ণবয়স্ক, তাদের ক্ষেত্রে হয় কি 4,500-এর মতো। তো এগুলো পড়বো। তো কত মিলিয়ন এগুলো আমি দেখছি। পালমোনারি ভেন্টিলেশন, এই জিনিসটা পড়বো। ফুসফুসে বায়ু প্রবেশ আর ফুসফুস থেকে বায়ু নির্গমন প্রক্রিয়াকে পালমোনারি ভেন্টিলেশন বলে। এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, এগুলো ইনশাল্লাহ এগুলো পাইরা দেবো। থাকুক তাহলে আজকের ভিডিও এতটুকুই থাকুক। পরবর্তী সময় নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।